শুভেচ্ছা সবাইকে, স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দর্শক, আপনারা জানেন সিন্ডিকেটের কারণে গেল বছর বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেয়া মালয়েশিয়া। এতে যাওয়ার অনুমতি পাওয়া অনেক শ্রমিকের ভাগ্য ঝুলে যায়। এমন প্রায় ৮,০০০ কর্মীকে পাঠানোর চেষ্টা করছে সরকার, কিন্তু বাধা সেই আগের সিন্ডিকেট। হাতে ৩ মাস সময় থাকলেও আসছে না চাহিদাপত্র। অদৃশ্য শক্তি মাথাচাড়া দিচ্ছে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে যে কোনো মূল্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান। আর নানা ইস্যুতে আন্দোলনে নামা জামায়াতের সমালোচনা এবং ষড়যন্ত্রের অভিযোগ করেছেন মির্জা ফখরুল। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহালয়া কাল। এদিন থেকে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দেশের বিভিন্ন জেলায় প্রতিমা শিল্পীরা ব্যস্ত শেষ মুহূর্তের সাজসজ্জার কাজে। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার সহ নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগের চেয়ে দ্বিগুণ খরচ নির্ধারণ করেও মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় ৮,০০০ কর্মীকে পাঠানোর বিষয়ে অনিশ্চয়তা কাটেনি। মাত্র ৩ মাস সময় বাকি থাকলেও এখনও তাদের জন্য চাহিদাপত্র পায়নি সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল। সংশ্লিষ্টদের অভিযোগ, পদে পদে বাধা তৈরি করছে পুরনো সিন্ডিকেট চক্র। মার্শেক রাহতের রিপোর্ট। খালি আমাদের আশ্বাস ছাড়া কিচ্ছু দিতেছে না। এখন আমাদের দাবি একটাই, আমরা মালয়েশিয়া যেতে চাই। আর কোনো টাল বাহানা আমরা মানব না। এমন প্রায় ৮,০০০ কর্মীর একটি তালিকা চূড়ান্ত করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যারা ৪ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন। তারপরও গেল বছরের মেতে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার আগে কিছু রিক্রুটিং এজেন্সির কারণে যেতে পারেননি। মালয়েশিয়ার সঙ্গে কয়েক দফা আলোচনার পর এদেরকে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অনিশ্চয়তা কাটেনি, কারণ এখনও আসেনি চাহিদাপত্র। দুটি সেক্টরে আসলে যাবে বলে আমরা আশা করছি। একটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর, একটা ট্যুরিজম সেক্টর। এখন পর্যন্ত আমরা কনস্ট্রাকশন সেক্টরের সাথে যা যোগাযোগ করে আমরা পেয়েছি, তাতে আমরা আশাবাদী ইনশাল্লাহ যে আমরা অন্ততপক্ষে এই সেক্টরে কিছু মানুষকে আমরা পাঠাইতে পারবো। প্রায় ২৫০০ মতো মানুষ দরখাস্ত করেছে। এই বছর যদি তারা ডিমান্ড না পাঠায়, এই বছর যদি পাঠাতে না পারি, তাহলে তো আমাদের পরের বছরের জন্য আর তো কোনো সুযোগই থাকবে না। ৩১শে ডিসেম্বর এই বর্তমান বছরেই এটা টাইম শেষ হয়ে যাবে। নতুন করে ওইসব কর্মীকে পাঠাতে ১,৬২,০০০ টাকা খরচ নির্ধারণ করেছে বোয়েসেল, যা সরকারের আগে নির্ধারিত খরচের দ্বিগুণ। ৭৮,০০০ টাকা ছিল তখন। আপনার হচ্ছে দুটো জিনিস ছিল না। একটা হচ্ছে যে বিমান ভাড়া ছিল না, একটা হচ্ছে ২২,৫০০ টাকার একটা কম্পালসারি ট্রেনিং ছিল না। এই টাকাগুলো এর সঙ্গে যুক্ত হয়েছে। আর পরিবর্তিত অবস্থাতে কিছু কিছু জায়গায় তো টাকা বাড়ছে। সংশ্লিষ্টদের দাবি, সিন্ডিকেটের অপতৎপরতার কারণে মালয়েশিয়া শ্রমবাজারে পাঠানো যাচ্ছে না কর্মীদের, খুলছে না শ্রমবাজারটিও। সিন্ডিকেটেই নাড়িগুড়ি করতেছে, যার জন্য বয়সেলও কার্যকরী পদক্ষেপ নিতে পারতেছে না। যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হয়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত না করা হয়, তাহলে সিন্ডিকেট বন্ধ হবে না। মালয়েশিয়ার বাজারও স্বস্তিতে আসবে না। উদাহরণ সৃষ্টি করতে হবে যেন কেউ ভবিষ্যতে আর মাথাচাড়া দিয়ে আর সিন্ডিকেট করার সাহস না পায়। এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ১৩টি রিক্রুটিং এজেন্সির মালিকপক্ষের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন, আয়নাঘর, শাপলা হত্যাকাণ্ড এবং ভোট ডাকাতি সহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এ তথ্য জানিয়েছেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানান, ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে এ জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব হবে বলে তারা আশা করছেন। প্রধান উপদেষ্টা জাদুঘর নির্মাণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কিশোরগঞ্জে দলীয় এক আয়োজনে তিনি কথা বলেন। কিশোরগঞ্জ রিপোর্টার বিজয় রায় খোকাকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হাসনাইন তানভীর, ছবি তুলেছেন আশরাফুল হক। প্রায় এক দশক পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। একে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসাহ উদ্দীপনা। সকাল থেকে সম্মেলনস্থল পুরাতন স্টেডিয়ামে জড়ো হতে থাকেন তারা। দুপুর 12:30টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করেন প্রথম অধিবেশন। দলের মহাসচিব অভিযোগ করেন, বিএনপিকে ইসলাম বিরোধী হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। পিআর সহ নানা দাবিতে আন্দোলনে নামা জামায়াতে ইসলামীর সমালোচনা করেন তিনি। এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। কিছু মনে করবেন না, আপনারা এই আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছিলেন 1996 সালে বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য। এবং আজকে যে বলছেন যে বিএনপি বাণিজ্য করতে পারবে না বলেই পিআরের কথা বলছে, অথচ আপনারাই কিন্তু বিএনপির সঙ্গে সব সময় ভাগ করে নির্বাচন করেছেন, আসন ভাগ করে। বিকেল 5টার দিকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে বলেন, বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। অদৃশ্য শক্তির বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। ব্যক্তি স্বার্থে দলের নাম ব্যবহারের বিষয়ে সতর্ক করেন তারেক রহমান। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান। জাতীয়তাবাদী শক্তি ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা। কিশোরগঞ্জ জেলা বিএনপির এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মোট 6 জন স্থানীয় নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের ভেতরে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা বাড়াতেই কিশোরগঞ্জ জেলা বিএনপির এই ত্রিবার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে ভোটের মধ্য দিয়ে। আর এই সম্মেলনে আসা বিএনপির সিনিয়র নেতারা বলছেন, আসছে ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে। অতীতের মতোই বিএনপি নেতাকর্মীদের ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য ধরে রাখতে হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, কিশোরগঞ্জ। মহালয়ার মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দেশের বিভিন্ন জেলায় প্রতিমা শিল্পীরা ব্যস্ত শেষ মুহূর্তের সাজসজ্জার কাজে। এদিকে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার সহ নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং চিত্রের ডেস্ক রিপোর্ট। গাজীপুরের পূজা মণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, দেবতা কার্তিক ও গণেশের প্রতিমার সাজসজ্জার কাজ। এবছর জেলা 450 মণ্ডপে হতে যাচ্ছে দুর্গাপূজা। সাম্প্রদায়িক চেতনা বজায় রেখে এবছর গাজীপুর জেলায় সুন্দরভাবে অনুষ্ঠান এবং পূজা উৎসব পালিত হবে। নারায়ণগঞ্জে 224টি মণ্ডপে হবে দুর্গাপূজা। মহালয়ায় দেবী দুর্গাকে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত সনাতন ধর্মানুসারীরা। 28 তারিখে আমাদের প্রথম পূজা, 27 তারিখের মধ্যে আমাদের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে ফেলব। ময়মনসিংহের 781টি পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। তবে প্রতিমা কারিগরদের সঠিক মূল্যায়ন না হয় দিন দিন উৎসাহ হারাচ্ছেন তারা। আমরা তো 2-10 বছর ধরে কাজ করতেছি, যা এই বর্তমানে এখন এই রেডি আছে, কোনো বাড়াটারে না। খেরের দাম, পরে বাঁশ, লাঠি, পরে সুতলি, সব কিছু দ্বিগুণ দাম। কিশোরগঞ্জেও জমজমাট আয়োজনে চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ মণ্ডপে শেষ প্রতিমা তৈরির কাজ। যে পরিমাণ মজুরি পাইতেছি এটা আমাদের পুষাইতেছে না, তারপরে এটা বানাইতে হইতেছে। এখন আমাদের রঙের কাজ চলছে, আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, পরে পূজার প্রস্তুতি নেব। সীমান্তবর্তী এলাকা দিনাজপুরের হিলিতে 19টি মন্দিরে প্রতিমা তৈরির পর চলছে শেষ সময়ের সাজসজ্জা ও রঙের কাজ। ঠাকুরগাঁয়ে এবছর 476টি মণ্ডপে দুর্গাপূজা হবে। সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ। আমাদের মাটির কাজ শেষের দিক, তারপর আমরা কালারে শুরু করব। এখন খুবই ব্যস্ততার মধ্যে কাজ করতেছি আমরা। এদিকে পূজা আয়োজন নির্বিঘ্ন করতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে থাকবে এবং
আমরা কমিটির সদস্য যারা আছে, রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আছে, তাদেরকে আমরা নিরাপত্তার কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছি। প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছি, যাতে এই পূজা মণ্ডপগুলোতে সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত হতে পারে। সনাতন সম্প্রদায় শারদীয় দুর্গা উৎসব এবারও সর্বজনীন উৎসবে রূপ নেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। 3.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় জুবেরি ভবনে উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মুক্ত হয়েছেন। শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে আগামীকাল কলম বিরতির ঘোষণা দিয়েছে শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা। রাত 9:30টার দিকে জুবেরি ভবন থেকে মুক্ত হন তারা। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সন্তানদের জন্য পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে আলোচনা করার সময় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ধস্তাধস্তি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী। আপনার কাছে জানতে চাই যে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি। এর সঙ্গে আমাদের জানাবেন যে এই আন্দোলনের প্রভাব রাকসু নির্বাচনে কতটা পড়তে পারে। রাব্বানী, শুনতে পাচ্ছেন? দুঃখিত দর্শক, যান্ত্রিক গোলযোগের কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবারও রাব্বানীর কাছে যোগাযোগ করার চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এদিকে সকালে বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরের সামনে 24 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে শিবির সমর্থিত প্যানেল। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 429 প্রার্থী। ভিপি, জিএস এবং এজিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 69 জন। কাল যাচাই বাছাইয়ের পর 22 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ভোট হবে 12 অক্টোবর। ছুটি রিসোর্টে অনুষ্ঠিত হলো আর্ট কার্নিভাল 2025। কাল এবং আজ এতে 18 জন শিল্পী তাদের শিল্পকর্ম উপস্থাপন করেন, যেখানে তারা ফুটিয়ে তোলে প্রকৃতির উপর সৌন্দর্য। পাশাপাশি এতে অংশ নেয় অসংখ্য শিশু কিশোর। বড়দের পাশাপাশি তারাও মাতে রং তুলিতে। পঞ্চমবারের মতো আয়োজিত এ কার্নিভালে উপস্থিত ছিল অর্ধশতাধিক পরিবার, শতাধিক শিশু কিশোর, শিল্পী, কলাকুশলী, শিক্ষক এবং আয়োজকবৃন্দ। মসজিদ, মন্দির, মাজার, আখড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সম্প্রীতির ডাক দিল নাগরিক প্ল্যাটফর্ম সম্প্রীতি যাত্রা উদ্যোগ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নাগরিক প্ল্যাটফর্মটির পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজায় সহিংসতা এবং মাজার, দরগা, বাউল কাওয়ালি আসরে হামলা বন্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে 29টি ঝুঁকিপূর্ণ এলাকার ম্যাপ সহ দেশের সাম্প্রদায়িক সহিংসতার উপর একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। চট্টগ্রাম বন্দরে বর্ধিত শুল্ক কার্যকরের সিদ্ধান্ত আজ থেকে 1 মাস স্থগিত থাকবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে অর্থ মন্ত্রণালয় ইআরডি আয়োজিত কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে নিয়ে আয়োজিত কর্মশালা শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। কর্মশালায় চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসের নানান সমস্যা সমাধান এবং সম্ভাবনা নিয়ে কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ড ও বন্দর চেয়ারম্যান সহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। দেশের 49টি শীর্ষস্থানীয় এবং আস্থাভাজন ব্র্যান্ডকে সম্মাননা জানিয়ে আজ রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়েছে সুপার ব্র্যান্ডস বাংলাদেশ 2025-26-এর
গালা আয়োজনে দেশের কর্পোরেট অঙ্গনের শীর্ষ নির্বাহী, ব্যবসায়িক প্রতিনিধি এবং শিল্পপতিদের উপস্থিতিতে সম্মাননা প্রদান করা হয়। এ সময় সুপার ব্র্যান্ডস বাংলাদেশে 2025-26 শীর্ষক প্রকাশনাটির প্রচ্ছদ উন্মোচন করা হয়। ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান সুপার ব্র্যান্ডস 1994 সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পোল্যান্ড এবং রোমানিয়ার পর ইউরোপীয় দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। শুক্রবার স্থানীয় সময় দুপুরে গালফ অফ ফিনল্যান্ডের ভাইন্ডলু দ্বীপের আকাশে প্রবেশ করে রাশিয়ার 3টি মিগ-31 যুদ্ধবিমান। নাটোর বাল্টিক এয়ার পেট্রোল মিশনে থাকা ইতালীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান দ্রুত সাড়া দিয়ে এই রুশ বিমানগুলোকে প্রতিহত করে। এস্তোনিয়ার কর্মকর্তারা জানান, কোনো ফ্লাইট প্ল্যান জমা না দিয়ে এবং ট্রান্সপন্ডার বন্ধ রেখেই 12 মিনিট ধরে দেশটির আকাশসীমায় অবস্থান করে তারা। এদিকে এস্তোনিয়ার আকাশসীমায় নিজেদের যুদ্ধবিমান প্রবেশের অভিযোগ অস্বীকার করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এশিয়া কাপে সুপার 4-এর প্রথম ম্যাচে এখন খেলছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ম্যাচে বাংলাদেশকে লঙ্কানরা যে 169 রানের লক্ষ্য দিয়েছে তা নিয়ে এখন আমাদের বিস্তারিত জানাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার অনিক জাবের। জাবের, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের ম্যাচের যে এই টার্গেটটা, এটা বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং? ম্যাচে বাংলাদেশকে যে টার্গেটটা দিয়েছে শ্রীলঙ্কা 169, এটা এখন বাংলাদেশের জন্য অনেক কঠিন একটা স্কোর দাঁড় হয়েছে। তো বাংলাদেশ প্রথমটা যেভাবে শুরু করেছিল, 44 রানের পার্টনারশিপটা তাসকিন যখন ভেঙে দিল, শেখ মেহেদী উইকেট নিল, তারপর কিন্তু ম্যাচটা নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু শেষের দিকে শ্রীলঙ্কান ব্যাটাররা যেভাবে ঝড় তুলেছিল উইকেটে, এবং সবচেয়ে বড় যে বিষয়টা, বাংলাদেশের 2জন ফিল্ডার 3টা ক্যাচ মিস করেছে, ড্রপ করেছে। সেই ক্যাচগুলো যদি ড্রপ না করতো, শামীম পাটোয়ারি একটা এবং তাওহিদ হৃদয় পরপর 2টা ক্যাচ ড্রপ করেছে, যদি এই 2-3টা ক্যাচ ড্রপ না করতো তাহলে কিন্তু শ্রীলঙ্কার স্কোরটা 150-এর নিচে হয়তো থেকে যেত। সেক্ষেত্রে বাংলাদেশের একটা জয়ের সম্ভাবনা ছিল। এখন যে স্কোরটা হয়ে গেছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য যে অসম্ভব তা বলবো না। বাংলাদেশের টপ অর্ডার যদি ভালো করে, গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সাইফ এবং তামিম দারুণ একটা শুরু করেছিল, সেই শুরুটা যদি এই ম্যাচেও করতে পারে, টপ অর্ডার ভালো করলে বাংলাদেশের জয় অসম্ভব নয়। 2022 সালে এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলেছিল, সেখানে বাংলাদেশ কিন্তু 182 রান করেছিল, সেই স্কোরটা টপকে শ্রীলঙ্কা কিন্তু জিতেছিল এই মাঠে। এটা সর্বোচ্চ চেজ এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের। জাবের, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ এশিয়া কাপে চলমান বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অনিক জাবের। এর সঙ্গে শেষ করছি রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় যেতে পারছে না 8,000 কর্মী। 3 মাস সময় থাকলেও আসছে না চাহিদাপত্র। অদৃশ্য শক্তি মাথাচাড়া দিচ্ছে, সতর্ক করলেন তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান। মহালয়ার মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বিভিন্ন স্থানে সাজসজ্জার কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।